স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বাজেট পাস। অর্থ বিভাগ খাতে সবচেয়ে বেশি 1,66,425 কোটি 21 লাখ টাকা বরাদ্দ। জ্বালানি খাতে দুর্নীতির বড় কারণ সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ, বলছে ক্যাব। জাতীয় গ্রিডে 400 কোটি ইউনিট যুক্ত করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কলড্রপ নিয়ে 1 জুলাই থেকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে টেলিকম অপারেটরদের। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় 14 লাখের বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ। ঢাকা চট্টগ্রামে বৃষ্টি ভোগান্তিতে শিক্ষার্থী অভিভাবকরা। অনেক অসুবিধার মধ্যে পড়ছি। বাসার থেকে 8টা বাজে রওনা করছি দোলাইপাড় থেকে, আইসা কোনো বাস নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই। যেহেতু সময় অনেকটাই কম ছিল, তাহলে আমাদের প্রস্তুতিটা অনেকের নেওয়া সম্ভব হয়নি। একটু তো প্রবলেম হয়, বাট তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সপ্তাহ ব্যবধানে ফের অস্থির পেঁয়াজের বাজার। শুল্ক বৃদ্ধির প্রভাব, বলছেন আমদানিকারকরা। দেশ জুড়ে অভিযান শুরু হওয়ায় কমছে ডিমের দাম। 5 জুলাই দ্বিতীয় দফার ভোটে ইরানের ভাগ্য নির্ধারণ। খামেনি ঘনিষ্ঠ না হয়েও এগিয়ে পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বদলের প্রত্যয়। এবং কোপায় পেরুকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ইউরো ইতালির বিদায়ের দিনে শেষ 8-এ জার্মানি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নের অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল 2024-25 অর্থ বছরের বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেট অধিবেশনের শেষ দিনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে মোট 59টি দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পরে দাবিগুলো কণ্ঠভোটের মাধ্যমে নিষ্পত্তি করেন জাতীয় সংসদের স্পিকার। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সম্মতিতে অর্থ বিভাগ খাতে সর্বোচ্চ 1,66,425 কোটি 31,69,000 টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খাতে 46,108 কোটি 34 লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে 38,819 কোটি 27 লাখ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 42,314 কোটি 91,49,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির। জনাব আহমেদ আল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাইব, এবারের বাজেটকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে বাজেট যে প্রক্রিয়া, যেটা আজকে সমাপ্ত হলো, যে আগামী অর্থ বছরের জন্য, সেটাতে আমরা দেখেছি গতকালকে অর্থ বিল পাশ হয়েছে। অর্থ বিলে যে আমরা দেখেছি যেটা হচ্ছে যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে সার্বিক হিসাবে যেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পাশাপাশি যে কিন্তু খারাপও লেগেছে, যেটা হচ্ছে যে ওই যে আমাদের যে যারা টাকাকে 15% কর দিয়ে একটা কর বৈষম্য তৈরির যে প্রবণতা, ওইটাকে কিন্তু একটু ভিন্নভাবে এটা করলে হয়তো আমরা খুশি হতাম। আর বাজেটের সার্বিকভাবে বাজেটটা আমি মৌলিক কোন সরকারের ধারাবাহিকতার বাজেটই বলবো এটা কোনো ধরনের, কিন্তু এই বাজেটে কিছু পদক্ষেপ এসেছে, যেটা হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতিকে কিভাবে
টেনে ধরা যায়। এইটার ব্যাপারে পরিষ্কার ঘোষণা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীও যে তার বক্তব্যে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে। জনাব আহমেদ আল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে নেয়। অন্যায় ও অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির দাম, এমন মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আয়োজিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ও কর্মপরিকল্পনার শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে জ্বালানি খাতে দুর্নীতির সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। দুর্নীতি বন্ধে বিদ্যুতের সকল টেন্ডার স্বচ্ছ করার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেগা প্রকল্পগুলোর তদন্ত হওয়া দরকার উল্লেখ করে কুইক রেন্টালের নামে লুটপাট বন্ধ করারও দাবি জানান বক্তারা। জ্বালানি দরিদ্র কার্যত জ্বালানি নিরাপত্তারই বহিঃপ্রকাশ। জ্বালানি দারিদ্র বেড়ে যাওয়া মানে জ্বালানি তন্ত্র কাজ করছে না, অর্থাৎ অকার্যকর। জ্বালানি তন্ত্র হচ্ছে কোনো নির্দিষ্ট অর্থনীতিতে বা সমাজে জ্বালানি আহরণ ও ব্যবহার ও ভোগের দক্ষ প্রক্রিয়া। যে প্রক্রিয়া বা পদ্ধতি জ্বালানি দারিদ্র রোধ করে না, বাড়ায়, সে প্রক্রিয়ার উন্নয়ন কোনোভাবেই জাতীয় প্রত্যাশা নয়। উৎপাদন শুরুর পর থেকে এ পর্যন্ত 400 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির এই অবদানকে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকে। একজন অর্থনীতিবিদ বলছেন, জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াদ সুমনের 3 পর্বে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ইশাদ সোহেল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মার্চে। বিদেশ নির্ভরতা কমাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 160 জন প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। উৎপাদনের শুরু থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে 4 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগ করেছে। বিদ্যুতের এই যোগান বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। We have put in about more than 4 billion units in the Bangladesh national grid. And the objective with which this power plant was set up was to provide dependable, cost-effective base load power generation in the company. জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অবদান রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ফলে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই প্রকল্পের অবদান অনস্বীকার্য বলছেন এই অর্থনীতিবিদ। রামপালের যে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা, সেই প্রবলেমগুলোকে মিটিগেট করেই রামপালের প্রজেক্টটা করা হয়েছে। তো এখন বিদ্যুৎ যখন উৎপাদন হচ্ছে, এখন সেই বিদ্যুৎ ব্যবহার করতেছে মানুষ। চলতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 17,800 মেগাওয়াট, যা গত বছরের তুলনায় 2,300 মেগাওয়াট বেশি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর অন্যতম অংশীদার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। নানা জল্পনা কল্পনা আর সমালোচনার মুখে এক বাস্তবতার স্বাক্ষর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে রিয়াদ সুমন, নিউজ 24। কল ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে 1 জুলাই থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান ও কল ড্রপ সংক্রান্ত বিষয়ে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা। এ সময় অনেক ক্ষেত্রেই টেলিকম অপারেটরদের ওপর গ্রাহকদের অসন্তোষের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,
কলড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে টেলিকম অপারেটরদের। আচ্ছা, আগামী আসলে 6 মাসের মধ্যে এই যে কল ড্রপ, এটা আসলে যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি একটা উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না। বিরূপ আবহাওয়ার মধ্য দিয়েই আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডের 13,68,383 শিক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। চলতি বছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 14,50,790 জন। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,05,009 জন। তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে মোট 2,725টি কেন্দ্রে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন 9 জুলাই ওই বোর্ডের 82,417 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের আসন গ্রহণ করার বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা ছিল। সেই অনুযায়ী সকালে ঢাকার কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের ঢুকতে দেখা যায়। প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। পরীক্ষা শেষে বের হয়ে পরীক্ষার্থীরা জানান তাদের মিশ্র প্রতিক্রিয়া। 5 থেকে 6 মাস কম পেয়েছি, দেড় বছরের মতো টোটাল। সময় অনেকটাই কম ছিল, তাহলে আমাদের প্রস্তুতিটা অনেকের নেওয়া সম্ভব হয়নি। তো যেটুকু পরীক্ষা আমাদের প্রস্তুতি নিয়েছি মোটামুটি ভালো হয়েছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো ছিল, সেই অনুযায়ী পরীক্ষাও ভালো হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ নেই। প্রশ্ন স্ট্যান্ডার্ডই ছিল আমার মতে এবং যথেষ্ট ভালোই দিয়েছে এক্সাম। চট্টগ্রামে মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টির কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে চকবাজার, বহদ্দার হাট, কাপাসগুলা সহ বিভিন্ন এলাকা। এদিকে ভারী বৃষ্টির ফলে চরম বিপাকে পড়েন আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে গাড়ি সংকট, ফলে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যাহত হচ্ছে। সব জায়গায় পানির জলাবদ্ধতা আছে, চকবাজারে, কাপাসগুলার মুখে, তারপর প্রবর্তক। গাড়ি তো পাওয়া যাচ্ছে না, রাস্তায় কোনো গাড়িই নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা নিয়ে আসলাম। বৃষ্টির মধ্যে দাঁড়ানো আছি, এখন ছেলেটা ভিতরে ঢুকছে, এরকম বিজেপির এতটুকু ভোগান্তির মধ্যে আর কি। বৃষ্টি পড়তেছে, অবশ্যই পানিতে জলাবদ্ধতা সারা বছর হয়ে থাকে। এগুলো তো কখনো এরকম কাপড়গুলাতে হয় না, বৃষ্টি পড়লেই পানি উঠে। নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে। সাথে থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। উফ, এত রোদ! হ্যাঁ, রোদ তো চেহারা সানগ্লাস পরিয়ে দিল। আনিকা, সাবান দিয়ে বারবার ধুলাম চেহারাটা, কিন্তু এই রোদে পোড়া ভাব। সাবান দিয়ে কাজ হবে না। নতুন গ্লো অ্যান্ড লাভলি ফেস ওয়াশ। এই 3 গুণ মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ধুলোবালি ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে করে উজ্জ্বল। উজ্জ্বলতা প্রতি বশেই। অনেক বছর তো চেষ্টা করলাম ভাই, এখন অবস্থা এতই টক্সিক, মন আর সায় দিচ্ছে না। এই যে দেখেন, কি ড্যাম্প। আপনার মতো অনেকেই ড্যাম্পের সাথে টক্সিক রিলেশনে ভুগছেন, যে কারণে হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। তাই আর নয়, ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। নতুন স্টিং শক লাগবে। আমারও
কালার ম্যাচ করাই তো চ্যালেঞ্জ রে বাবা। খুব সাবধানে, আমার দামি ফার্নিচার। এই তোমার পেইনফুল পেইন্টিং? শুধুই করছো টিং টিং। রংটা কিন্তু রাইট হয়েছে। বার্জার ইপিএস মানে পেইন্ট ছাড়া পেইন্টিং। টিং টিং। সি ইকুয়ালস টু লেট কেন? বেতন দিতে। বিকাশ নাই? বিকাশ। তোমাদের জন্ম সনদ আছে স্যার। তাহলে বিকাশও আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। বিকাশ খোলো, নিজের বিকাশ নিজে করো। বসেন। জি স্যার। এই চুল পড়া নিয়ে আপনি কি করছেন? প্রতিদিন পেঁয়াজ লাগাই। আমি তো ডিম। আপনি কিছুই করছেন না, শুধু দেরিই করছেন। আপনার প্রয়োজন এক স্পেশালিস্টের। ক্ষীরপাক পদ্ধতিতে তৈরি সেসা হার্বাল হেয়ার অয়েল চুল পড়াকে করে একদম ফুল স্টপ। সো আর দেরি না করে শুধু সেসা ব্যবহার করুন। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। এই তাসকিন। হ্যাঁ ভাই। শোন না, আমি যখন লেসের এই বিদেশি প্যাকেট নিয়ে বাসে উঠবো সবাই কি বলবে জানিস? কি ভাই? এই দে না, এই দে না, চল তোকে দেখাই। এতে না ভরে না যে আমার মন, এতে না পাগলা হলো আমার মন। সরি শাকিব ভাই, যখন দুর্দান্ত কোয়ালিটির আলু দিয়ে বানানো ক্রিস্পি টেস্টি ও পারফেক্টলি সিজনড লেস চিপস বাংলাদেশি তৈরি হচ্ছে, তখন তো এটাই হওয়ার কথা। এই দেন না। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। শুল্ক বাড়িয়ে দেওয়ায় আমদানি কম করছেন ব্যবসায়ীরা। এই কারণে ভারতীয় পেঁয়াজ বাজারে কম, তাই বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম বলছেন বিক্রেতারা। পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। নয়নবোরা জয় এবং ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ ও ভারত দুই দেশই শুল্ক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। এ কারণে সুবিধা করতে পারছে না পেঁয়াজ আমদানিকারকরা। বাজারে ভারতীয় পেঁয়াজ কম থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের চাহিদা, সেই সঙ্গে হু হু করে বাড়ছে দাম। কৃষকের দাম বাড়ে বিক্রি করতেছে, এখানে ফাত্তা হয় না। যারা সেকেন্ড বারে কিনে আনে এরা 85-90 টাকা ফাত্তা হয়। ইন্ডিয়ান পেঁয়াজ খাবে কেন মানুষ? এবং ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাক্টিভ যে ঢুকছে ওই ঢুকছে আর নেই, ঈদের আগে ঢুকছে আর এখন বন্ধু কোনো পেঁয়াজ আসেও নেই, বা আসবে কি আসবে না আর বলা যাচ্ছে না। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে 90 টাকা। 1000 টাকার নোট নিয়ে আসলে পেঁয়াজ রসুনও ঠিক মতন কিনতে পারি না। বাজারে দাম বাড়তে থাকায় নতুন করে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন আমদানিকারকরা। আমরা চেষ্টা করছি, ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পেঁয়াজ নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে। আমরা সেই সকল পেঁয়াজগুলো হয়তো অতি সত্বর আমাদের সেই পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। বাজারে এখনো পেঁয়াজ সরবরাহে কোনো কমতি নেই, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। অস্বাভাবিক হারে বাড়তে থাকা ডিমের দাম অবশেষে কমতে শুরু করেছে। এলাকা ভেদে এখন ডিমের হালি বিক্রি হচ্ছে 46 টাকা থেকে 50 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বাজারে অভিযান শুরু হলেই কমে আসে দাম। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে অভিযান চলমান রয়েছে। ডিম সিন্ডিকেটের কারসাজি ধরে ফেলছেন তারা। চট্টগ্রামে নয়নবোরা জয় এবং সাভারের নাজমুল হুদার সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ঈদুল আজহার মধ্য থেকে বাজারে বাড়তে শুরু করে ডিমের দাম। প্রতি হালির দাম গিয়ে ঠেকেছিল 55 থেকে 60 টাকা পর্যন্ত। প্রতিদিনই দাম বাড়তে থাকায় চরম বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। তবে গত দুদিনে নেমে এসেছে দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে 46 থেকে 50 টাকায়। মাছ মাংস নাগালের বাইরে থাকায় ডিম যাদের পুষ্টির প্রধান যোগান, তারা বলছেন দাম আরও কমা দরকার। আমরা সাধারণ মানুষ, আমাদের মাছের বাজারে যাওয়ার মতো ক্ষমতা নাই। যাই মাসে হয়তো একবার। আমাদের কিন্তু টার্গেট থাকে ডিম। পরিবারের বাচ্চা কাচ্চা আছে, ডিম খাওয়ায়।
হচ্ছে ডিমের বাজারটা দেখেন যে এবার কিন্তু দেখা গেল যে 15 টাকা পিস, যেটা অস্বাভাবিক একটা বিষয়। না খাই আমরা রাখবো, ডিম তো আর আমরা খাইতেই পারি না, কেমনে কেন? আগে এক হালি কিনা খাইতে পারতাম, এখন আমরা 2টা অথবা 1টার বেশি কিনা খাইতে পারবো না, কারণ ডিমের 55 টাকা আলি, এটা অনেক ব্যাপার স্যাপার। বিক্রেতারা বলছেন ডিমের দাম এখন বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাতে। দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়, কমতে শুরু করেছে দাম। তাহলে ফার্মালার থেকে একজনে কিনে আবার আর 2-3 কাছে বেচে, এরপরে আমরা আরো আলুকদার থেকে আনি, মানে প্রায় 5-7 পরে আনি ভাই। তো 5-7 গুড়ি যদি আড়ানা করে খায়, তাহলে 2.5 টাকা তো ওইদিকে ফতে যাবে, তো তারপরে না আমরা ডিম পাই। হঠাৎ করে এরা আড়ত দ্বারা বড় বড় আড়ত দ্বারা জানে। এদিকে অভিযান জোরদার করার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, এটা আর করা যাবে না। ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা লাগবে এবং ওনার মূল্য তালিকা যেন যথাযথ থাকে। গরিবের পুষ্টি হিসেবে খ্যাত ডিমের দাম সহনীয় রাখতে আড়তে ও বাজারে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন ভোক্তারা। জাহিদুজ্জামান, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 দুপুরের সংবাদে নিয়ে 4 বিরতি, আরো সংবাদ নিয়ে ফিরছি, সাথেই থাকুন। মন ভরা স্বাদে গড়া বেলামে। New Zealand Dairy, excellence in quality. মাত্র 130 টাকায়। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 দুপুরের সংবাদ। টেকনাফ সাবরাং এর হারিয়াখালী এলাকা থেকে প্রায় 2 কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শনিবার রাত 10টায় হারিয়াখালী এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে অভিযান চালান তারা। বুঝতে পেরে আইসের ব্যাগ ফেলে কারবারিরা পালিয়ে যায়। এ সময় ব্যাগের ভেতর থেকে ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী 5 জুলাই দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির। দেশের সর্বোচ্চ নেতা খামেনির আশীর্বাদ পুষ্ট না হয়েও 28 জুনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করেছেন পেজেশকিয়ান। তবে কেউ 50% বেশি ভোট না পাওয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া এই দুই প্রার্থীর মধ্যে হবে ফিরতি লড়াই। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহ নানা সংস্কারের আভাস দিয়েছেন মাসুদ। এদিকে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছেন ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সমর্থন পুষ্ট না হয়েও ইরানের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রীতিমতো চমক দেখিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ভোটের প্রচারে তিনি ছিলেন হিজাব, সামাজিক স্বাধীনতা, পশ্চিমার সঙ্গে বৈরিতায় সংস্কারের পক্ষে। 28 জুন নির্বাচনের ফলাফলে সেই অঙ্গীকারেরই যেন প্রতিফলিত হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কট্টরপন্থী সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর মধ্যে আগামী 5 জুলাই ফিরতি লড়াই হবে। আমি মনে করি পরিবর্তনের আশায় দ্বিতীয় রাউন্ডে অনেকেই ভোট দেবে। প্রথম রাউন্ডে 1/3 মানুষও ভোট দেয়নি। এবারে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পেজেশকিয়ান এগিয়ে থাকায় আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। কেননা এরই মধ্যে মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান তিনি। এছাড়াও অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কারে মরিয়া তিনি। এদিকে মাসুদকে সমর্থন জানিয়ে ইরানের শাসন ব্যবস্থায় সংস্কারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ করছেন দেশটিতে বসবাসরত ইরানিরা।
তবে দ্বিতীয় দফার ভোটে পেজেশকিয়ান জিতলেও ইরানের শাসন ব্যবস্থায় কতটা সংস্কার করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের উচ্চ আন্তর্জাতিক ভাবমূর্তি থাকলেও দেশটির প্রকৃত ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। আসমাতুলি, নিউজ 24। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাতে ইসরায়েলকে হাজার হাজার বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে গাজায় ৩৭,৮০০ শতাধিক হয়েছে নিহতের সংখ্যা। সরকার পতনের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহর নাম প্রত্যাহার করেছে আরব লীগ। 9 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে তাদের বিমান ও বোমা হামলায় প্রাণ গেছে ৩৭,৮০০ শতাধিক নিরীহ মানুষের। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সামনাসামনি বেশ তোড়জোড় দেখালেও আড়ালে ঠিকই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বজায় রেখেছে দেশটি। 2 মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স তথ্য দিল, ওয়াশিংটনের কাছ থেকে 20,000-এর বেশি বোমা পেয়েছে তেল আবিব। অবিলম্বে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকার পতনের দাবিতেও অব্যাহত রয়েছে আন্দোলন। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়ে দিল, ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে লেবাননের হিজবুল্লাহর নাম প্রত্যাহার করে নিয়েছে আরব লীগ। 2016 সালে শিয়া সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল তারা। নিবির আমিন, নিউজ 24। নাইজেরিয়ার উত্তর পূর্ব বোর্নো প্রদেশে শনিবার দফায় দফায় বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। দেশের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গেউজা শহরে একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। গেল 15 বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে প্রদেশটি। সংঘাত ও সহিংসতায় সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 40,000-এর বেশি। নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিহীন ম্যাচে লাউতারো মার্তিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ এ এর সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বিশ্ব চ্যাম্পিয়নরা। নিয়ম রক্ষার ম্যাচ, তাই পেরুর বিপক্ষে আগের ম্যাচের 9 জনই ছিলেন না একাদশে। মূল খেলোয়াড় ছাড়াই যে আর্জেন্টিনা শক্তিশালী তা আবারও প্রমাণ করলো তারা। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে 2-0 গোলে হারালো আর্জেন্টাইনরা। শুরুতেই বল দখলে এগিয়ে থেকে পেরুর উপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের 20 ও 27 মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 37 মিনিটে ওতামেন্ডি ও 41 মিনিটে ডিমারিয়াকে রুখে দেন পেরুর গোলরক্ষক। প্রথমার্ধ 79% বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। গোলশূন্য স্কোরলাইনে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। খেলার 47 মিনিটে ডিমারিয়ার বাড়ানো বলে গোল করেন লাউতারো, তাতে স্কোরলাইন দাঁড়ায় 1-0। এই গোলে নতুন রেকর্ড গড়েন মার্টিনেজ। 1991 সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর প্রথম আর্জেন্টাইন হিসেবে কোপার টানা 3 ম্যাচে 3 গোল করলেন তিনি। ম্যাচের 69 মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল দিতে ব্যর্থ হন পারাদেস। তবে খেলার 86 মিনিটে দলের ব্যবধান বাড়ান লাউতারো। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল, তাতেই আর্জেন্টিনার স্কোরলাইন দাঁড়ায় 2-0। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24। ইউরোতে ডেনমার্কে
অবশেষে 17 বছরের অপেক্ষার অবসান হলো ভারতের। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাত ধরে টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। ক্লাসেনকে থামিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 7 রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা বিরাট কোহলি ও টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রীত বুমরা। অনিশ্চয়তায় ভরা ক্রিকেট কখন কার দিকে হেলে পড়ে তা দেখতেই অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। টি-20 বিশ্বকাপের ফাইনালেও হলো তেমনটা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রোটিয়ারা হাতের নাগালে থাকা ম্যাচটা হাতছাড়া করলো। তাতেই 17 বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও ট্রফি ঘরে তুলল ভারত। ফাইনালে হারতে হারতে ক্লান্ত রোহিতের হাতে অবশেষে উঠল বৈশ্বিক আসরের ট্রফি। শিরোপা জয়ের পর হার্দিক পান্ডিয়ার চোখে তাই আনন্দ অশ্রু। বুমরা জড়িয়ে ধরলেন সহধর্মিনীকে। অপেক্ষার প্রহর ফোরালো 140 কোটি ভারতবাসী। বার্বাডোসের টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েও ক্যাপ্টেন রোহিত শর্মা আর ঋষভ পান্ত ফিরে যান দ্রুত। হার্ড হিটার সূর্যকুমার যাদবও পারলেন না নামের প্রতি সুবিচার করতে। তাতেই দলীয় 34 রানের মধ্যে 3 উইকেট নেই ভারতের। এরপর অক্ষয় প্যাটেলকে নিয়ে প্রোটিয়া বোলারদের ভালোই সামাল দেন বিরাট কোহলি। এই জুটিতে আসে 54 বলে 72 রান, কিন্তু ভুল বোঝাবুঝিতে অক্ষয় ফিরে যান 4-6 আর 1-4-এ 47 রানে। তারপরও থামেনি বিরাট কোহলির ব্যাট। অফ ফর্মে থাকা কিং কোহলি সব যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। তার ব্যাট থেকে এদিন আসে 76 রান, 128 স্ট্রাইক রেটে 6-4 ও 2 ছক্কায় সাজানো তার ইনিংস। শিবম দুবের 27 রানে 7 উইকেটে 176 রান তোলে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির উত্তরসূরিরা। এন্ড্রিক নটকিয়া ও কেশব মহারেজ নেন 2টি করে উইকেট। এমন টার্গেটে শুরুতে হেন্ড্রিক্স ও অধিনায়ক মার্করাম দ্রুত সাজঘরে। তবে স্টবেস ও ডিকক জুটি জমেছিল বেশ। আস্কিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে রেখে ব্যাট চালাচ্ছিলেন, কিন্তু তখন আঘাত হানলেন অক্ষয় প্যাটেল। স্টবেসকে ফেরান এই স্পিনার। ডিককও সময়ের প্রয়োজন মিটিয়ে ব্যাট করছিলেন। তার উইকেট তুলে নেন আশদীপ। এরপরও ক্লাসেন ঝরে। প্রতিপক্ষ শিবিরে চিন্তার ভাঁজ। অক্ষয়ের 1 ওভারে ক্লাসেন তুলে নেন 24 রান। জয়ের সুবাতাস তখন প্রোটিয়াদের দিকে। ক্লাসেন যখন মাঠ ছাড়েন তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 23 বলে 26 রান। 27 বলে ঝোড়ো 57 রানে এই ব্যাটারকে ফেরান হার্দিক। শেষ ওভারে যখন ম্যাচ জিততে প্রয়োজন 16 তখন বোলিংয়ে আসেন হার্দিক। লং অফে মিলারে দারুণ ক্যাচ তালুবন্দি করেন সূর্যকুমার, আর তাতে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 8 উইকেটে 169 রানে। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 দুপুরের সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।